ওয়েলকাম টু কেমিস্ট্রি চ্যানেল। আমি তোমাদের রসায়নের দুলাল স্যার। আজকে এক বিশেষ ঘোষণা, এটাই যে আমি যে হারে তোমাদের কাছে ক্লাস দিচ্ছি সেভাবে হয়তো সময়ের মধ্যে সিলেবাস আমি কোনোভাবেই কভার করতে পারবো না, বা হলেও সেটা ঠিকঠাক হবে না। তাই আমি যেহেতু ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা থিওরি সমেত শুরু করেছি, থিওরি প্লাস কোশ্চেন, তাই এই চ্যাপ্টারটি কভার করে দেওয়ার পর বাকি যত সমস্ত চ্যাপ্টার থাকবে সবারই কিন্তু আমি কোশ্চেন অ্যান্সার সলভ করে দেব। কোশ্চেন কি কোশ্চেন থাকবে স্যার? থাকবে আমার নিজস্ব সাজেস্টিভ, যেগুলো এক্সামে আসার চান্স প্রায় 99%, একদম গ্যারেন্টি সহকারে। থাকবে টেস্ট পেপার, প্রশ্নবিচিত্রা বা আদার্স যে কোনো কোশ্চেন, কোশ্চেন উইথ অ্যান্সার। কারো হয়তো প্রশ্ন থাকতে পারে, স্যার আর আমরা তো থিওরিটা সেভাবে আপনার কাছে পাচ্ছি না, তাহলে কোশ্চেন কি হবে? তার জন্য একদম চিন্তা করবে না, কারণ আমি কোশ্চেন করানোর সঙ্গে সঙ্গে ওই রিলেটেড থিওরিটা অবশ্যই বোঝাবো হলো, এবং সঙ্গে সিমিলার কিছু কোশ্চেন যেগুলো এক্সামে এসেছে বা আসতে পারে সেটাও একই সঙ্গে একই জায়গাতেই আলোচনা করব। তাই এইবারের জন্য আমাকে থিওরি পারপাসে তোমরা একটু ক্ষমা করে দিও। আমি নেক্সট চেষ্টা করব যে ডিজিটাল বোর্ড বা স্মার্ট বোর্ড সমেত তোমাদের কাছে আমি উপস্থিত হব। সেই সময় অবশ্যই আমি কন্টিনিউয়াসলি এবং সিস্টেমেটিক ওয়েতে 11-12 নিটের ক্লাস এবং সঙ্গে তাদের কোশ্চেন পেপার যেভাবে পড়ানো যায়, যতটা ভালো পড়ানো যায় এবং সেটা তোমাদের ভালো করে রেজাল্ট করানোর মতো উপযোগী করে তুলে যায়, অবশ্যই করব। এবারে আমার অফলাইন বিভিন্ন কোচিং সেন্টার এবং নিজস্ব কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত থাকার জন্য আমি সেভাবে তোমাদের সঙ্গে এনগেজ হতে পারলাম না, এই জন্য আমি খুবই দুঃখিত। তবে কোশ্চেন আনসার গুলো এমন ভাবে করাবো যে তোমরা 100% বলে কোনো কথা হয় না, তবু বলছি 99% গ্যারেন্টি থাকবে যে কোশ্চেন গুলো কমন পাবে। চলো, আমার যেহেতু সামান্যটুকু অংশ বাকি রয়ে গেছে ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাস 12 এর, আমার লেকচার 7 টপিক আছে কি কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশন, অর্থাৎ পরিবাহিত এবং সেই রিলেটেড সেই পোর্শনটা আমি কভার করে দিই। এরপরে আর কোনো চ্যাপ্টার থিওরি না পড়িয়ে কোশ্চেনের সঙ্গে আমি চ্যাপ্টারটা অবশ্যই ব্যাখ্যা করব। ঠিক আছে, আবারও বলি ওয়েলকাম টু কেমিস্ট্রি চ্যানেল। আমি তোমাদের রসায়নের দুলাল স্যার। চলো আমরা আমাদের যে বাকি টপিকটা একটু ভালোভাবে বুঝে নিই। আর এই জায়গা থেকে, অর্থাৎ পরিবাহিত জায়গা থেকে দেখবে তোমাদের যে কোনো কোশ্চেন পেপার যদি খোলো, সেটা হতে পারে নিটের, সেটা হতে পারে তোমাদের 12-এর, বেশিরভাগ কোশ্চেন এই জায়গা থেকেই আছে, হয়েছে। এবং এই জায়গা থেকে কোশ্চেন সলভ করতে গেলে, যে কোনো কোশ্চেন সলভ করতে গেলে তোমাকে অ্যাটলিস্ট 3টে সিস্টেম ফলো করতে হবে। এক, যে টার্মগুলো থাকবে সেই টার্মগুলো কি সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। দুই, যে টার্মগুলো যেগুলো আছে তাদের কিন্তু এককটা তোমাকে জানতে হবে, কারণ এককটা সিজিএস আছে না এসআই আছে সেটা তোমাকে জানতে হবে। থার্ড হচ্ছে ওই যে টার্মগুলো দিয়ে যেটা আছে, যে টার্মগুলো দিয়ে আমরা যেটা ইকুয়েশন বা ফর্মুলা বলি, অর্থাৎ আমাদেরকে ওর ফর্মুলাটা কিন্তু ঠিকঠাক বসাতে হবে যে যে কোশ্চেনটি জানতে চাইছে, হয়েছে। এই 3টে জিনিস যদি ভালো করে আমরা খেয়াল করে যাই, তাহলে ইলেকট্রোলাইটিক সলিউশন, দ্যাট ইজ কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশন, আমাদের কোনো প্রবলেম হবে না, এতটা আমি বলতে পারি। তাই এখানে পুরো কনসেপচুয়াল ব্যাপার আছে। বড় যে টার্মগুলো, কিছু টার্ম আছে তাদের আলাদা করে একক মুখস্থ করতে হয় না, অন্যদের হেল্প নিয়ে আমরা করে নেব। তাই লাস্ট আমি কিছুটা পড়িয়েছিলাম এই পোর্শনের, সেটা আমাদের পেন্টার এবং ল্যাপটপে ছিল, আমি তার কিছুটা রিভাইজ মারছি শর্টে, বাকি তারপর থেকে যাচ্ছি। প্রথমে কি আছে আমাদের, আমরা শর্টে বলবো যেহেতু অলরেডি আগের ডেটে আমাদের আগের ক্লাসে হয়ে গেছিল লেকচার 6-এ। প্রথমে ছিল ওহমের সূত্র। ওহমের সূত্রে আমরা কি শিখেছিলাম, যে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে আমাদের ভি প্রপোর্শনাল টু আই আসছে, সেখান থেকে আমরা ভি সমান আই এন্ড আর, এটা আমরা শিখেছিলাম। আমি শর্টে বললাম যেহেতু অলরেডি আমাদের
লেকচার 6 এ ডিটেলস হয়েছে। এখানে ভি কে আমরা বলি বিভব পার্থক্য। ভি হলো বিভব পার্থক্য বা প্রভেদ। হলো, এটা হলো বিভব পার্থক্য। বিভব পার্থক্যের আমরা একক লিখি। বিভব পার্থক্যের আমরা কি এককটা লিখে থাকি ভোল্ট। তাহলে এটা আমি এককও একসঙ্গে উল্লেখ করে দিচ্ছি। একক হচ্ছে ভোল্ট। বিভব পার্থক্যের একককে আমরা লিখি ভোল্ট। চলো, আই সমান প্রবাহ মাত্রা। আইটা কি প্রবাহ মাত্রা। এটার একক কি আমরা জানি, এটার আমরা একক লিখি অ্যাম্পিয়ার। এটার একক কি লিখি আমরা অ্যাম্পিয়ার। হলো, এরপরে আছে আর। এখানে যে সমীকরণ হচ্ছে আর। আর সমান বলা হয় পরিবাহী রোধ। একটু অল্প জায়গার মধ্যে লিখছি তাই লিখলাম রোধ। রোধকে আমরা কি লিখি, রোধ সমান একটা একক লিখি ওহম। ওহমটা অবশ্য সি জিএস, আমাদেরকে দুটোই খেয়াল রাখতে হবে। আরেকটা একক হচ্ছে সিমেন্স, এটা হচ্ছে এসআই একক। ক্লিয়ার? এতটা অব্দি ক্লিয়ার? ভি সমান আইআর, এটা ওহমের সূত্র ছিল। এরপরে আমরা সেকেন্ড কে শিখেছিলাম যে আর সমান আমরা সেকেন্ড শিখেছিলাম আর এর নির্ভরশীলতা। সেখান থেকে আর সমান ছিল রো এল বাই এ। আমরা এখানে একটু জেনে নিই। এল সমান পরিবাহীর দুই যে তড়িৎদ্বার ইলেকট্রোড তার দূরত্ব। আমরা লিখেছি পরিবাহীর তড়িৎদ্বার দুটির দূরত্ব। এক কথায় পরিবাহীর দৈর্ঘ্য বলে দেওয়া হয়। হয়েছে? সেটা কত? সেটা যেহেতু দূরত্ব তার একক হবে সেমি। আমরা শর্টে বলি পরিবাহীর দৈর্ঘ্য। এইটার একটা একক হতে পারে সেমি, সি জিএস, আর একটা একক হবে মিটার। এটা হচ্ছে এসআই, কারণ দূরত্ব মানে দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক। পরে কি আছে এ। এ সমান পরিবাহীর প্রস্থচ্ছেদ। কতটা ক্ষেত্রফল নিয়ে ওই বিশ্লেষণটা করা হচ্ছে, একক ক্ষেত্রফল বা কতটা ক্ষেত্রফল। এটা হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমরা লিখি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে স্কোয়ার। তাহলে আমরা কি ক্ষেত্রফল মানে, তাহলে আমরা একটা লিখবো কি সিজিএস এর হচ্ছে সেমি স্কোয়ার, সি জিএস, আর এসআই হচ্ছে মিটারের স্কোয়ার। এটা হচ্ছে এসআই। হলো, এবার যদি আমাকে বলা হয় যে এখানে এটা কি জিনিস, এটার নাম হচ্ছে রোধাঙ্ক। এটার নাম কি রোধাঙ্কের এককটা কি আসবে। চলো আমরা এইদিকে লিখি আর ইন্টু এ বাই এল সমান রো। উচ্চারণ হয় রো। কি বললাম? উচ্চারণ হয় রো। সেই হিসাবে আর এর একক হচ্ছে ওহম। আমি এখানে বোঝাচ্ছি আর এর একক হচ্ছে ওহম। এইটা হচ্ছে সেমি স্কোয়ার আর এটা হচ্ছে সেমি। তাহলে একটা সেমির সাথে স্কোয়ার কেটে গেলে রো এর একক হবে ওহম সেমি। তাহলে রো এর মানে রোধাঙ্কের এককে লিখবো ওহম সেমি। তাহলে ওহম সেমি। নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারছো যে স্যার রোধের একক ওহম ছিল সিজিএস আর দৈর্ঘ্যের একক ওহম ছিল সেমি। সেই হিসাবে এইটা হচ্ছে সিজিএস একক। সিজিএস এককটা কি সিজিএস একক। একই রকম ভাবে ওহমের আমরা লিখতে পারি সিমেন্স আর সেমির কি লিখতে পারি মিটার। তখন হয়ে যাবে এসআই একক। তাহলে আমি কি বললাম যে পরিবাহিতা রিলেটেড কোশ্চেন যদি সলভ করতে হয় তুমি যে ফর্মুলাটা পড়ছো, আমি যেহেতু আগে সংখ্যাগুলো সব লিখেছিলাম তাই আর লিখছি না, যে ফর্মুলাটা পড়ছো সেই ফর্মুলাটা সঠিকভাবে জানা এবং তার প্রত্যেকটা টার্ম সম্পর্কে ধারণা থাকা, এবং যেটার অনলি এসআই ইউনিট লাগবে তার শুধু একটা এসআই ইউনিটই জানবো, আর যেটাই এসআই এর সঙ্গে সঙ্গে সিজিএসও লাগবে সেটা আমরা সিজিএসও জানবো। কি বললাম বোঝা গেল? এইটা ছিল আমাদের কি রোধের উপর নির্ভরশীলতা। রোধ পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই দুজনের উপর নির্ভর করে সমানুপাতিক চিহ্ন আসবে। প্রথম সমীকরণ ছিল আর প্রপোর্শনাল টু এল, যখন উপাদান আর রোধাঙ্ক স্থির ছিল, এই উপাদান আর প্রস্থচ্ছেদ। আর যখন আর প্রপোর্শনাল টু সমানুপাতিক 1/a, তখন এল এবং উপাদান স্থির ছিল। ওখান থেকে ওভারঅল আর সমানুপাতিক L/A এবং সমান চিহ্ন দিলে রো আসবে। এটাকে পরিবাহী রোধাঙ্ক বলে। রোধাঙ্কের আমি সংজ্ঞা বলে দিয়েছিলাম যে একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ যুক্ত কোন পরিবাহী রোধকে ওই পরিবাহী রোধাঙ্ক বলে। এরকম একটা সংজ্ঞা আমি বলেছিলাম, একক বলেছিলাম। আমি ওইগুলো
গেলাম শুধুমাত্র টার্মটাকে উল্লেখ করার জন্য। ঠিক আছে, এবার আমরা চলে যাই। এরপরে কি বুঝিয়েছিলাম, একটু ছেড়ে ছেড়ে লিখছি। এখানটায় বুঝিয়েছিলাম যে পরিবাহিতা। পরিবাহিতা কাকে বলে? পরিবাহিতা, পরিবাহিতাকে আমরা সি আর এল, সি অথবা এল চিহ্ন দ্বারা প্রকাশ করি। ছায়া প্রকাশনী যদি দেখো বা অন্যান্য বই, এল পাবে, একটু উঁচু ক্লাসে গেলে ওটাকে সি দেখতে পাবো। সি বা এল কাকে বলে? যে এল প্রপোর্শনাল টু 1/l সমান 1/r, সমানুপাতি না, এল সমান 1/r, অর্থাৎ পরিবাহিতা হচ্ছে রোধের অন্যান্যক। তাহলে পরিবাহিতা হচ্ছে অন্যান্যক, তাহলে এলটাকে আমরা কি বলবো? পরিবাহিতা। পরিবাহিতা, পরিবাহিতার একক কি হলো স্যার? 1/r মানে রোধের একক। তাহলে ওহম ইনভার্স, ওহম ইনভার্স এইটারই বা মো বলে একটা উচ্চারণ হয়, কেন হয় আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট। ওহমেরই আমরা এটাকে বলতে পারি সিমেন্স ইনভার্স। ইনভার্স, সিমেন্স এর ইনভার্স, এসআই একক, সিমেন্স ইনভার্স হলো এটার একক আমরা এসআই। স্যার ওহমের একক কেন মো কেন লিখলেন? ওহমের এককটা আরেকটা একক কেন মো লিখলেন? একটু ব্যাখ্যা করি যে ওহম ইনভার্সকে যদি আমি ইংরেজিতে লিখি কি লিখবো দেখো, এল এর একক হচ্ছে ওহম ইনভার্স। স্যার ইনভার্স মানে আমরা বুঝি উল্টো, অন্যান্যক। ইনভার্স মানে উল্টো বুঝি। এই ইনভার্সটাকে, উল্টোটাকে সোজা করার জন্য উল্টো দিক থেকে লিখে দিয়েছে। দেখো তো এম এইচ এন্ড ও, এই উচ্চারণটাই মো। তবে স্যার সিমেন্স ইনভার্টাস না, সিমেন্সের ইনভার্সের কোনো উল্টো লেখা হবে না। আরেকটা জিনিস, আমরা যে ওহম লিখি, ওহমের চিহ্নটা একটু লিখে দিই। ওহমের চিহ্নটা হচ্ছে এটা, হলো। আর সিমেন্সের চিহ্ন হচ্ছে এস, সিমেন্সের চিহ্ন এস, ওহমের চিহ্ন উল্টানো এ আকৃতি। ক্লিয়ার? এতটা মোটামুটি। আমি শুধু ম্যাথমেটিক টার্মটা বলছি, তাহলে পরিবাহিতা হলো। এবার আসবো আমরা, যেমন একটা কোশ্চেন পড়ে, আমি এখানে লিখে দিচ্ছি পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা এবং কোষ ধ্রুবকের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলে। তাহলে এখানে আমি অলরেডি উল্লেখ করে দিয়েছি আপেক্ষিক পরিবাহিতা টার্মটা তোমাদের কাছে আপাতত আজকের রিভিশনে নতুন টার্ম। আর এটা যারা পুরো থিওরিটার কথা বলছো, আমি অলরেডি লেকচার 7, এটা 7 এর সামান্য রিক্যাপ করছি, 6 এ কভার করেছি। যদি প্রথম কেউ এটা দেখো তাহলে অবশ্যই 6টা দেখে নেবে, তাহলে এটা জিনিসটা ক্লিয়ার হবে। রিভাইজ এই কারণেই করছি, প্রত্যেকটা টার্ম সম্পর্কে পরিচয় করানো, সঙ্গে তাদের একক সম্পর্কে। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে একটা টার্ম পড়েছিলাম পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা এবং কোষ ধ্রুবকের মধ্যে সম্পর্ক। যে টার্মটা কি এসেছিল, যে আপেক্ষিক পরিবাহিতা সমান পরিবাহিতা ইন্টু কোষ ধ্রুবক। তার মানে এখান থেকে একটা টার্ম শিখলাম এল বাই এ, এইটার নাম হচ্ছে কোষ ধ্রুবক। কোষ ধ্রুবক একক কি হবে স্যার? দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, এল মানে দূরত্বের একক, এ মানে ক্ষেত্রফলের একক। তাহলে সেমি পার সেমি স্কয়ার, সেমি পার সেমি স্কয়ার সমান সেমি ইনভার্স। স্যার এটা তো সিজিএস একক হবে, এটা অফকোর্স সিজিএস একক হবে, সেমি লিখেছেন। আরেকটা হবে মিটার ইনভার্স, স্যার এটা তো এসআই একক। ক্লিয়ার? এবার একটা কথা বলে দিই, এই যে ধ্রুবক বলেছি কোষ ধ্রুবক, একটাই যদি তড়িৎ বিশ্লেষণ পাত্র হয়, একটা সিঙ্গেল তড়িৎ বিশ্লেষণ পাত্র যদি হয়, বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে ওই পাত্রে যদি তুমি পরীক্ষা করো, একবার K2SO4 নিয়ে করেছো, একবার H2SO4 নিয়ে করেছো, একবার NaCl নিয়ে করেছো, একবার NO2SO4, এইরকম যাবতীয় তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ যদি তুমি নাও, পদার্থ নাও, দিয়ে যদি তড়িৎ বিশ্লেষণ করো, ওদের এই ভ্যালুটা সেম থাকবে। স্যার সেম কেন থাকবে? বললাম একটা সেলের ক্ষেত্রে, একটা তড়িৎ বিশ্লেষণ পাত্র বা কোষের ক্ষেত্রে এল বাই এ, দ্যাট ইজ কল্ড কোষ ধ্রুবক, সেম থাকে। কারণ ওই পাত্রের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ চেঞ্জ হবে, ইলেকট্রন দুটোর দূরত্ব চেঞ্জ হবে না, ক্ষেত্রফলটা চেঞ্জ হবে না। তুমি তার তড়িৎ বিশ্লেষণ পাত্রটাকে ছোট বা বড় করে দিচ্ছ না, সেম রেখেছো, তাই এটা ফিক্সড থাকবে। স্যার জেনে কোনো লাভ আছে? যখন আমাদের কোন একটা কোশ্চেন দেওয়া থাকবে যে একটা তড়িৎ বিশ্লেষণ করা হলো, এই পদার্থ ছিল, ওই পদার্থ ছিল, তাহলে ওই এই পাত্রে যদি ওই জিনিসের তড়িৎ বিশ্লেষণ করা হয়, তাহলে তার এই ভ্যালুটা কত হবে। দেখবে সেকেন্ড কোশ্চেনটার ক্ষেত্রে তোমাদের এল বাই এর কোনো মান দেওয়া থাকবে না, কিন্তু প্রথম কোশ্চেনটাই তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো,
সেখানে এমন কিছু মান দেওয়া আছে, তুমি এল বাই এ এর মান সেখানে বার করাতে পারবে। সেখানে বার করানোর পর সেকেন্ড কোশ্চেনটাই ভ্যালুটা বসাবে। এই কারণেই বসাবে যেহেতু তড়িৎ বিশ্লেষণ পাত্রটা সেম রেখেছে, শুধু পরীক্ষাটা আলাদা করেছে। কথা ক্লিয়ার? কোশ্চেন যখন করাবো অবশ্যই তোমরা ভালোভাবে সেটা বুঝতে পারবে। আমি রিক্যাপ করছি তাই শর্টে করলাম। এবার আসছি, এটা আমি আর প্রমাণ করলাম না, এটা দাঁড়াচ্ছে। এরপর আমি জাস্ট শুরু করেছিলাম যে মোলার পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা এটা পড়াবো বলে তার মধ্যে মোলার পরিবাহিতার ফর্মুলা মানে সংজ্ঞা এবং তার এককটা হয়েছিল। আজকে আমি মোলার পরিবাহিতা থেকেই রিপিটটা করছি। ঠিক আছে, আজ আমার টার্গেট থাকবে মোলার পরিবাহিতা থেকে পড়ানো। যদি কারো এই জায়গাতে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই বলবে। আমার একটা ইউনিট বাকি রয়ে গেছে, ওটা কভার করে দিই। স্যার পরিবাহিতার ইউনিট কি হবে? বলছে সরি, আপেক্ষিক পরিবাহিতা। একটা নাম কি কে সমান লেখা হয়নি, কে সমান আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা হলো, এককটা লিখবো তার আগে এখানে একটু প্রমাণ করে নিই। স্যার এল এর একক ওহম ইনভার্স, ওহমের ইনভার্স, আর এল বাই এ মানে সেমি ইনভার্স। তাহলে একটা একক হতে পারে ওহমের ইনভার্স। স্যার ওহমের ইনভার্স কে আপনি বলেছিলেন মো, লিখতে পারো। তাহলে এইটাকে তুমি লিখতে পারো মো সেমি ইনভার্স, যেটা খুশি লিখবে দুটাই ঠিক হবে। তাহলে আমি তবু লিখছি ওহম ইনভার্স লিখছি, আমরা লিখবো ওহম ইনভার্স সেমি ইনভার্স, সেমি ইনভার্স। এসআই একক হবে ওহমের হচ্ছে সিমেন্স, সিমেন্সের ইনভার্স আর মিটারের ইনভার্স। এই ছিল আমাদের আগের দিনের পড়া এবং তার একটা ছোট্ট আমি রিক্যাপ করলাম। হয়েছে? যদি আগের দিনের চেয়ে এটা মনে হয় তোমাদের একটু সহজ লাগছে তাহলে এগুলো অবশ্যই মার্ক করবে। এবং মার্ক করার সাথে আমি যে তিনটে টেকনিক বলেছিলাম, এক, ফর্মুলা গুলো কার কি আছে ফর্মুলা সেটা অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে ফর ম্যাথামেটিক্স। এবং এটা প্রমাণ হিসাবে পড়ে বা শূন্যস্থান হিসাবে পড়ে, কোশ্চেন পেপার যখন করাবো বুঝতে পারবে যে তোমাকে দেওয়া থাকবে যে আপেক্ষিক পরিবাহিতা সমান পরিবাহিতা গুণিত জিজ্ঞাসা চিহ্ন, বা আপেক্ষিক পরিবাহিতা সমান এ গুণিত বি, এখানে এ বি চিহ্নিত করো, বা ড্যাশ গুণিত ড্যাশ এরকম থাকবে। তার সঙ্গে কি আছে, পরিবাহিতা এখানে আছে। কোনো কোশ্চেনের ক্ষেত্রে রোধ দেওয়া থাকলে ডাইরেক্ট পরিবাহিতা পেয়ে যাব, পরিবাহিতা পেয়ে গেলে এই ফর্মুলায় বসাতে পারবো। কোশ্চেন এই ফর্মুলা থেকেই আমরা সমস্ত কিছু জানতে পারি যাব। কি বললাম বোঝা গেল? স্যার কে এর ভ্যালু কি? যদি আমরা প্রমাণটা একটু দেখি যে কে সমান, প্রমাণটা যদি একটু দেখি, কে সমান হচ্ছে 1/ρ, কে সমান 1/ρ। কে এর ভ্যালু আমি প্রমাণটা আজকে করলাম না, জাস্ট রিক্যাপ করলাম ছোট্ট করে শর্ট ফর্মুলার উপরে। ক্লিয়ার? চলো আমরা এবার মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতা পড়বো। তার সঙ্গে আপেক্ষিক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা লঘুতা বৃদ্ধির সঙ্গে কিভাবে নির্ভর করে সেটা আমরা ব্যাখ্যা করব। ক্লিয়ার? চলো আমি একটু মুছে দিই তাহলে। কারো তা সত্ত্বেও ডাউট যদি থাকে, কোনো জায়গায় ঘাটতি থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চেষ্টা করব যতটা সহজে বোঝানো যায়। এবং এইগুলো ইচ্ছে করে লিখলাম, যদি আজ ম্যাথ করাতাম তাহলে তোমরা বুঝতে পারতে তোমাদের কতটা সুবিধা হতো। ম্যাথের সময় আমি লিখবো। এবার আমি পড়াবো তোমাদেরকে মোলার পরিবাহিতা। অ্যাকচুয়ালি মোলার পরিবাহিতার সংজ্ঞা পড়াবো, মোলার পরিবাহিতা একক পড়াবো, মোলার পরিবাহিতার ফর্মুলা, এবং ওই ফর্মুলা দিয়ে ম্যাথ পড়বে। ঠিক আছে? চলো মোলার পরিবাহিতার আমরা একটু সংজ্ঞাটা জেনে নিই। আমাদের মোলার পরিবাহিতা কি আছে? কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের যে আয়তনে এই জায়গাটা যখন ফর্মুলা প্রমাণ করব, যে এর জায়গায় একটা ভ্যালু লিখবো, যে ভি আয়তনে বলবো, উক্ত তড়িৎ বিশ্লেষ্যের 1 মোল, 1 মোল, 1 মোল, এই জায়গাটা একটা হাইলাইট করলাম, 1 মোল দ্রবীভূত আছে, 1 মোল উক্ত তড়িৎ বিশ্লেষ্যের 1 মোল দ্রবীভূত আছে, সেই আয়তনের দ্রবণকে 1 সেমি ব্যবধানে, 1 সেমি ব্যবধানে, অর্থাৎ এখানে যেটা আমরা এল বলেছি তার কথা বলছে, কোথায় আছে স্মল এল, এই যে এইটার কথা বলা হচ্ছে 1 সেমি ব্যবধানে, 1 সেমি ব্যবধানে অবস্থিত দুটি উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে রাখলে দ্রবণটির যে পরিবাহিতা হয় তাকে বলা হয় মোলার পরিবাহিতা। এই হলো আমার একটা তড়িৎ বিশ্লেষণ পাত্র। এখানে একটা ইলেকট্রোড রাখলাম আর এখানে একটা ইলেকট্রোড রাখলাম, এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাখলাম, হয়েছে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাখলাম। এই যে এই ইলেকট্রোড থেকে এই ইলেকট্রোডের দূরত্ব এল,
এই ইলেকট্রন থেকে ইলেকট্রন দূরত্ব এল, আর এখানে কোন একটা ক্ষেত্রফল আমরা নির্দিষ্ট ক্ষেত্রফল ধরছি যার ভ্যালু এ। কি বললাম বোঝা গেল? যার ভ্যালু এ। এবার ওই ফর্মুলা অনুযায়ী যদি এই পদার্থটা মোল আকারে নেওয়া হয়, দ্যাট ইজ মোলারিটি, মোলারিটি তারই নাম দিয়েছি 1 মোল। মোলারিটি মানে কি? মোলারিটি মানে আমরা অলরেডি আমরা ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টারে পড়বো, বা 12 এর আমরা সলিউশন বা দ্রবণ চ্যাপ্টারে পড়ছি। মোলারিটি সমান মোল, দ্যাট ইজ কল এন বাই ভি, মানে ভলিউম। ভলিউমটা লিটারে হবে, এটা হচ্ছে ভি, ভলিউম ফর ভি, এন বাই ভি। দেখো এখানে অলরেডি ভি মানে আয়তন দিয়ে আছে, মোল দিয়ে আছে, মোলারিটি এককে দিয়ে আছে। তাহলে কোন তড়িৎবিশ্লেষ্য পদার্থের দ্রবণের যে আয়তনে, কোন তড়িৎবিশ্লেষ্য পদার্থের দ্রবণের যে আয়তনে, সংজ্ঞা পড়তে পারে পরীক্ষায়, তাই মুখস্থ রাখতে হবে উক্ত তড়িৎবিশ্লেষ্যের। তাহলে কোন তড়িৎবিশ্লেষ্য পদার্থের যে আয়তনে, স্যার আয়তনটা কত থাকছেন, আমি প্রমাণ করার সময় এটার আয়তন ধরে নেব ভি, আয়তন ধরে নেব ভি। উক্ত তড়িৎবিশ্লেষ্যের কত আছে, মোল সমান কত আছে, এই মোলটার ভ্যালু আমি ধরবো 1 মোল। আয়তনটা ভি, আমি বোঝানোর জন্য 1 মোল হয়েছে, তড়িৎ আছে। সেই আয়তনের দ্রবণকে, অর্থাৎ সেই ভি আয়তনের দ্রবণকে যদি 1 সেমি, ভ্যালু 1 সেমি, 1 সেমি ব্যবধানে থাকা দুটি যে ইলেকট্রন, তড়িৎদ্বার, ইংরেজি ইলেকট্রন বলছি, বাংলায় যে দুটি তড়িৎদ্বার, এদের মধ্যে রাখলে দ্রবণটির যে পরিবাহিতা দেখতে পাবো, তড়িৎ পরিবাহিতা, তাকে বলা হয় মোলার পরিবাহিতা। শর্টকাট মেথড যদি মনে রাখো, মোলার পরিবাহিতাতে মোল কথাটি থাকবে, মোলার পরিবাহিতে আয়তন কথাটি থাকবে। একদম সহজ ভাষায় বলবো, এই হলো একটা তড়িৎ বিশ্লেষণ পাত্র, এদের মধ্যে ডিস্টেন্সটার নাম হচ্ছে এল, দ্যাট ইজ 1 সেমি। এই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পাত্র, এই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পাত্র, এদের মধ্যে এই ডিস্টেন্সটার নাম হচ্ছে এল। এখানে কোন একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাখা হলো, কোন আয়তনের, যে আয়তনে রাখবো সেটা যদি ভি হয়, এখানে যে আয়তনের বলবো, ওই আয়তনের দ্রবণকে 1 সেমি দূরত্বে রাখার ফলে ওর যে তড়িৎ পরিবাহিতা দেখা দিচ্ছে, সেটার নাম হচ্ছে মোলার পরিবাহিতা। হয়েছে? একক হিসেবে যদি আমরা যাই, তার আগে বলি মোলার পরিবাহিতাকে আমরা লিখি ল্যামডা, ক্যাপিটাল ল্যামডা এম সমান 1000 কে বাই এম। স্যার কে বলতে কোনটা, খেয়াল করে দেখো, তোমাদের অলরেডি কে শেখানো হয়েছে। কে মানে আপেক্ষিক পরিবাহিতা, কে মানে আপেক্ষিক পরিবাহিতা। তাহলে একক নিশ্চয়ই জানো, আপেক্ষিক পরিবাহিতা। আর এম মানে মোলারিটি, মোলারিটি। তাই আপেক্ষিক পরিবাহিতার একক অলরেডি তোমরা শিখেছো, ওহম ইনভার্স, সেমি ইনভার্স, ওহম ইনভার্স, সেমি ইনভার্স, বা সিমেন্স ইনভার্স এন্ড মিটার ইনভার্স। তাহলে ডাইরেক্ট আমরা মোলার পরিবাহিতার এককে লিখবো, মোলার পরিবাহিতার এককে লিখবো। চলো, মোলার পরিবাহিতার একক আমাদের আসবে, যে এর একক লিখবো ওহম ইনভার্স, ওহম ইনভার্স, সেমি ইনভার্স, হিসাব মতো সেমি ইনভার্স। এইটা ছিল কে ইউনিট। আর মোলারিটির ইউনিটকে আমরা মোল ইনভার্স, কারণ আমরা যে পদার্থটা নেব 1 সেমি দূরত্বে অবস্থিত একটা ভি আয়তনের, অর্থাৎ এটাকে লিখব মোল ইনভার্স। তাহলে ওহম ইনভার্স, সেমি ইনভার্স, মোল ইনভার্স। ওহম একক দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, আমি এটা সিজিএস একক লিখেছি, এটা হচ্ছে সিজিএস একক, পরিষ্কার বোঝা যাচ্ছে ওহম সেমি দেখে। তাহলে এসআই একক, ওহমের হচ্ছে সিমেন্স, ওহমের জায়গাতে মো থাকতে পারে, সেমির জায়গাতে মিটার, তাহলে সিমেন্স ইনভার্স, মিটারে ইনভার্স, মোলে কিন্তু মোল ইনভার্সই থাকবে। এইটা হয়ে গেল এসআই একক। তাহলে আমাদের কোশ্চেন কি থাকবে, মোলার পরিবাহিতা কাকে বলে, মোলার পরিবাহিতার সিজিএস এবং এসআই একক লেখো। ফর্মুলা প্রমাণটা পরে কোশ্চেনে করছি। এইটা হলো মোলার পরিবাহিতার ফর্মুলা, ক্যাপিটাল এমটার নাম মোলার পরিবাহিতায়, যে মোলার পরিবাহিতা এটা লিখেছি, এটা হলো, এটা কার উপর নির্ভর করছে, 1000 কে, কে মানে আপেক্ষিক পরিবাহিতা, ডিভাইডেড বাই এম, এম মানে হচ্ছে মোলারিটি। কথা বোঝা গেল? কথা বোঝা গেল? আমি প্রমাণটা একটু পরে যাব। সেম এবং সিমিলার সংজ্ঞা আছে, যেহেতু তুল্যাঙ্ক পরিবাহিতা, তাই এই সংজ্ঞাটাকে আমি সামান্য চেঞ্জ করে তুল্যাঙ্ক পরিবাহিতার সংজ্ঞা করে দিচ্ছি। যদি বুঝতে অসুবিধা থাকে
তোমরা অবশ্যই জানাবে, আমি আবার বোঝাবো। কেমন? পড়া যদি ভালো লাগে বা বুঝতে যদি তোমাদের মনে হয় যে বুঝতে পারছো, কিছুটা তোমাদের উপকারে লাগছে, তাহলে কিন্তু ক্লাসটাকে লাইক দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে বুঝতেই পারছো আমারও ভিউজ বেশি হয়, কারণ আমিও তো একটা আশায় পরিশ্রম করছি। বাকি তোমাদের উপরে, তোমাদের ভালো লাগার উপরে আমাদের ভিউজ বলো, ক্লাসের সংখ্যা, সমস্ত কিছু নির্ভর করবে। চলো ওইসব কথা ছাড়ো, মুছে দিই। কোন জায়গাটা মুছবো? চলো, তুল্যাঙ্ক পরিবাহিতা যখন বলবো, আগে আমি সংজ্ঞাটা, জায়গাটা একটু চেঞ্জ করে দিই, নাম লিখে দিই তুল্যাঙ্ক পরিবাহিতা। তুল্যাঙ্ক পরিবাহিতা, স্যার তুল্যাঙ্ক কথাটা নরমালিটির সঙ্গে সম্পর্কযুক্ত। তুল্যাঙ্ক কিরকম? যে আমরা যখন নরমালিটির সংজ্ঞা পড়ি, যে নরমালিটি কাকে বলে? যে আয়তনের দ্রবণে বা আমরা বলি 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক পদার্থ দ্রবীভূত আছে, তাহলে নরমালিটির সঙ্গে তুল্যাঙ্ক ভার বা তুল্যাঙ্ক কথাটা সংযুক্ত থাকার জন্য আমরা বলবো কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের যে আয়তনে উক্ত দ্রবণের 1 মোলের জায়গায় হবে 1 গ্রাম তুল্যাঙ্ক বা 1 তুল্যাঙ্ক ভার। কথা বোঝা গেল? তাহলে আমাদের 1 যেমন ছিল থাকবে, তাহলে তুল্যাঙ্ক পরিবাহিতা কি আসবে? যে 1 গ্রাম তুল্যাঙ্ক বা তুল্যাঙ্ক ভার, এই কথাটা যেন আমরা খেয়ালে রাখি। 1 গ্রাম তুল্যাঙ্ক, 1 গ্রাম তুল্যাঙ্ক, এইখানে সামান্য কথাটি অ্যাড হবে, আর বাকি সব যেমন ছিল সেম থাকবে। 1 গ্রাম তুল্যাঙ্ক, 1 গ্রাম তুল্যাঙ্ক, তাহলে 1 মোল হলে মোলারিটিতে আসছে, 1 গ্রাম তুল্যাঙ্ক হলে নরমালিটিতে আসছে, তাই ফর্মুলাটা সামান্য চেঞ্জ করলাম। 1 গ্রাম তুল্যাঙ্ক, এতে কি আসছে? দ্রবীভূত আছে সেই আয়তনের দ্রবণকে 1 সেমি ব্যবধানে অবস্থিত দুটি উপযুক্ত আকারের তড়িৎদ্বারের, যা যেমন বলেছিলাম একদম কপি পেস্ট রাখলে দ্রবণটি যে পরিবাহিতা হয় তাকে বলা হয় কি? এইখানটায় ভাষাটা লিখবো তুল্যাঙ্ক পরিবাহিতা। কি ভাষা লিখবো? তুল্যাঙ্ক পরিবাহিতা। তুল্যাঙ্ক পরিবাহিতাকে আমরা মোলার পরিবাহিতাকে যেমন এম বলি, তাই তুল্যাঙ্ক পরিবাহিতাকে আমরা একটু চেঞ্জ করে লিখবো ল্যামডা ই। অর্থাৎ আমরা ইকুইভ্যালেন্ট মাসকে আমরা ই বলে ব্যাখ্যা করি, বা কোথাও ডাইরেক্ট শুধু ল্যামডা বলা আছে, তাহলে শুধু ল্যামডা বলতে পারি বা ল্যামডা ই বলতে পারি। ফর্মুলা কি আছে? 1000 কে বাই এম নয়, এখানে হবে এম। কেন? এই যে বললাম তুল্যাঙ্ক ভার আর নরমালিটির সাথে সম্পর্কযুক্ত, তুল্যাঙ্ক ভার নরমালিটির সাথে সম্পর্কযুক্ত, মোলার কথা মোলারিটির সাথে সম্পর্কযুক্ত। কথা বুঝে যাচ্ছে তো? তাহলে এন, এনটার নাম হবে নরমালিটি, নাম কি হবে? নরমালিটি। তাহলে বাকি যা ছিল সেম। তাহলে একক কি হবে? স্যার নরমালিটির একক আমরা কি? গ্রাম তুল্যাঙ্ক লিখি, তার মানে ওহম ইনভার্স, সেমি ইনভার্স যেমন আছে সেটা তো থাকবেই, এতে হবে ইকুইভ্যালেন্ট ইনভার্স। বাংলায় আমরা বলি যে গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। তাহলে এই জায়গাটা একটু আমি কালার কিন্তু চেঞ্জ করছি, যেটা হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক, বাংলায় লিখছি তাই বাংলাতে লিখি গ্রাম তুল্যাঙ্কের ইনভার্স, এটাও সেম গ্রাম তুল্যাঙ্ক এর ইনভার্স। বুঝা গেল? একদম দুটো সংখ্যা এক লাইনে হয়ে গেল। এখানে শুধু মোলারের পরিবর্তে নরমালিটি ব্যবহার করা হয়েছে। সেকেন্ড টার্ম আমরা তুল্যাঙ্ক পরিবাহিতায় মোলার নয় নরমালিটি। চলো ওটাও চেঞ্জ করে দিই, মানে আমরা এখানে ব্যবহার করব নরমাল দ্রবণ, দ্যাট ইজ কল নরমালিটি। নরমালিটিতে আমরা ভ্যালু কি লিখি? নরমালিটি লিখি যে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট, গ্রাম তুল্যাঙ্ক ভার। আমরা পরে কখনো যদি আমরা 11 ফার্স্ট চ্যাপ্টার বা নিট জয়েন্টের বা কোনো জায়গাতে তোমরা ক্লাস দেখে থাকো, তাহলে দেখবে একদম মোলের বেসিক থেকে একদম নরমালিটি তুল্যাঙ্ক ভার যা আছে এ টু জেড একদম স্টেপ বাই স্টেপ আমি সেখানে শেখাই। যদি এখন আমি ক্লাস বানাইনি, এই নতুন শুরু করেছি, আমি অবশ্যই ডে বাই ডে আমি 1 বাই 1 করে চ্যাপ্টার করে কভার করব। এখন সময় অল্পের জন্য, যেটা আমি শুরুতেই বললাম, যে এখন কোশ্চেনটাই আপাতত চ্যাপ্টার ওয়াইজ করে দেবো, যাতে তোমাদের
আর মাত্র 2 মাস প্লাস কয়েকটা দিন আছে। এইচএসটা ভালোভাবে দিয়ে নাম্বারটা নিয়ে আসতে পারো। আর যেগুলো করাবো একদম মোস্ট ইম্পর্টেন্ট আমি উল্লেখ করে দেবো যে এবারে প্রবল চান্স আছে। শুধু কোশ্চেন না, অ্যান্সারও করব। শুধু অ্যান্সারও নয়, তার অ্যান্সারটার বুঝিয়ে দেব এবং কিভাবে হবে সলভ করে দেব। এবং যদি সিমিলার কোনো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট থাকে ওর পাশাপাশি সেটাও বলে দেব। হয়তো কোনো একটা কোশ্চেন 2020 সালে পড়েছে বা 2015 সালে পড়েছে, 2015 সালে যে ডিজিটটা পড়েছে হয়তো 2024 সালে সেম কোশ্চেন অন্য ডিজিট, তাই আমি সঙ্গে সঙ্গে পাশাপাশি দুটোই করে দেব, যাতে তোমরা কোশ্চেনটার ইম্পর্টেন্সের সঙ্গে সঙ্গে অঙ্কটাই সামান্য কোন চেঞ্জটা হলো এটা বুঝতে পারো। ঠিক আছে, তাহলে নর্মালিটি সমান কি? গ্রাম পূর্ণাঙ্ক ভার, গ্রাম পূর্ণাঙ্ক ভার, পূর্ণাঙ্ক ভার ডিভাইড বাই ভলিউম। ভলিউমটা অবশ্যই লিটারে থাকবে, এটাই হচ্ছে নর্মালিটি। ঠিক আছে, কথা বোঝা গেল? তাহলে যদি তোমরা মোলার পরিবাহিতার সংজ্ঞা মুখস্থ করো, তুল্যাঙ্ক পরিবাহিতার সংজ্ঞা মোলের জায়গায় 1 মোল ছিল, সেই মোলের জায়গায় গ্রাম তুল্যাঙ্ক অ্যাড করলে পুরো তুল্যাঙ্ক পরিবাহিতা হবে। মোলার পরিবাহিতা মোলারের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই আমরা এম লিখেছিলাম। তুল্যাঙ্ক পরিবাহিতা নরমালের সঙ্গে, দ্যাট ইজ কল্ড নরমালিটির সঙ্গে সম্পর্কযুক্ত, তাই আমরা কি লিখলাম? এম লিখলাম। মোলারিটির ফর্মুলা ছিল যে মোল বাই আয়তন, নরমালিটির ফর্মুলা আছে গ্রাম তুল্যাঙ্ক ভার বাই আয়তন। তাই ওইখানটা যদি ছেড়ে দিই তাহলে আমরা সেই হিসাবে টোটাল ফর্মুলা 1000 কে আগেও ছিল এখনো থাকবে। প্রমাণটা আমি করে দিচ্ছি একটু পরে। জাস্ট সংজ্ঞা দিয়ে ডাইরেক্ট এই কোশ্চেনটা দেয় যে এককটা কি হবে। আমরা এর একক নির্ণয় করার জন্য কে এর একক, অর্থাৎ কে এর একক আপেক্ষিক পরিবাহিতা দেখে নেওয়া আছে। তাহলে কি ওহম ইনভার্স সেমি ইনভার্স, ওহম ইনভার্স সেমি ইনভার্স, সিমেন্স ইনভার্স মিটার ইনভার্স, সিমেন্স ইনভার্স মিটার ইনভার্স ডিভাইডেড বাই নরমালিটি। নরমালিটি বলতে কি? গ্রাম তুল্যাঙ্ক ভার নিচে আছে, উপরে উঠলে ইনভার্স হবে, সেটাই করলাম। বোঝা গেল? চলো আমরা এর প্রমাণটা একটু চেষ্টা করি। আমি একক সমেত মুছে দিচ্ছি। আমরা কি লিখবো? যে মোলার পরিবাহিতার সঙ্গে আপেক্ষিক পরিবাহিতার সম্পর্কটা কি অলরেডি আমরা মুখস্থ বিদ্যা অনুযায়ী আমরা লিখেছিলাম ল্যামডা এম ইকুয়ালস টু 1000 কে ডিভাইডেড বাই এম। এখন সেটা আমরা প্রমাণ করতে চাইছি। আমরা ধরলাম আমাদের দ্রবণটা কত আছে, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিসিসি দ্রবণের পরিবাহিতা, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিসিসি দ্রবণে উক্ত তড়িৎ বিশ্লেষ্যের 1 গ্রাম। তাহলে লিখলাম কোন একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আছে, যে কোন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ভিসিসি পরিমাণে, ভিসিসি পরিমাণে, ভিসিসিতে দ্রবণে কি আছে? ভিসিসি পরিমাণে উক্ত, ভিসিসি পরিমাণে উক্ত দ্রবণের কতটা দ্রবীভূত আছে? উক্ত দ্রবণের 1 মোল, কারণ মোলার বলছি 1 মোল, উক্ত দ্রবণের 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকলে, উক্ত দ্রবণের 1 মোল পরিমাণ, মোলার বললে 1 মোল বলবো, আর যদি আমরা তুল্যাঙ্ক পরিবাহিতা বলি তাহলে 1 গ্রাম বলবো। উক্ত দ্রবণের 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকলে, দ্রবীভূত থাকলে তাহলে তার মোলার পরিবাহিতা কত হবে? দ্রবীভূত থাকলে, দ্রবীভূত থাকলে তাহলে দ্রবণটির মোলার পরিবাহিতা দ্রবীভূত থাকলে আমরা লিখব অতএব দ্রবণটির মোলার পরিবাহিতা, মোলার পরিবাহিতা। তাহলে কি লিখেছি আগে একটু খেয়াল করে নাও। লিখেছি একটা কোন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আছে, তার আমি পরিমাণটা নিয়েছি ভিসিসি, ভিসিসি। ওই ভিসিসি পরিমাণে কত পরিমাণ পদার্থ আছে? 1 মোল পরিমাণ। এই অবস্থায় আমরা জানি কোন পদার্থের যে আয়তনে, সংজ্ঞাটা খেয়াল করো, কোন পদার্থের যে আয়তনে 1 মোল পদার্থ থাকে, কোন পদার্থের যে আয়তনে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য থাকে, ওই পরিমাণ তড়িৎ বিশ্লেষ্যকে 1 সেমি দূরত্বে অবস্থিত যে দুটি তড়িৎদ্বার, অর্থাৎ আমি যদি এরকম দুটি তড়িৎদ্বার নেই, তার দেশে যদি 1 সেমি দূরত্বে, মাঝের প্লেনটা 1 সেমি দূরত্বে অবস্থিত দুটি তড়িৎদ্বারের মাঝে রাখা হয়, তাহলে এই যে এখান থেকে এখান বা এখান থেকে এখানে কোনো একটা দিকে তড়িতের যে চলাচল, যে পরিমাণ তড়িৎ চলাচল করে তাকেই বলা হয় তার মোলার পরিবাহিতা। তাহলে আমরা মোলার পরিবাহিতা সমান বলতে পারি ভিসিসি দ্রবণের পরিবাহিতাটাই হচ্ছে আমার এখানে মোলার পরিবাহিতা।
তাহলে এখানে মোলার পরিবাহিতা কি হবে, এই ভিসিসি পরিমাণ যে দ্রবণ আছে, ভিসিসি পরিমাণ দ্রবণের পরিবাহিতা, এইটা হলো আমাদের হিসাবে, যেহেতু আমি সেটা ধরেছি ভিসিসি দ্রবণের পরিবাহিতাই হলো আমাদের মোলার পরিবাহিতা। আর আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে, আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে কি এক সিসি দ্রবণের যে পরিবাহিতা, যে আপেক্ষিক পরিবাহিতা কাকে বলেছেন, যে আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা অনুযায়ী শর্টে আমরা লিখতে পারি কি, আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা অনুযায়ী, আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি এক সিসি দ্রবণের পরিবাহিতাই হলো, এক সিসি দ্রবণের পরিবাহিতাই হলো আপেক্ষিক পরিবাহিতা। পরিবাহিতাই হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতা হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির, তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির আপেক্ষিক পরিবাহিতা। দুটোর মধ্যে একটু পার্থক্যটা দেখে নিই। এখানে পরিমাণটা একটা নির্দিষ্ট পরিমাণ যেটা ভিসিসি, এখানে সেই পরিমাণটা ফিক্সড হয়ে গেছে এক সিসি। কতটা পরিমাণ, এক সিসি। ওইখানে ছিল কি 1 মোল পরিমাণ পদার্থ দ্রবীভূত ছিল, এখানে কিন্তু ওই রকম কোনো ব্যাপার নেই। এক সিসি দ্রবণে যা পরিবাহিত হবে, কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের এক সিসি দ্রবণে যা পরিবাহিত হবে সেটাই তার আপেক্ষিক পরিবাহিতা। এখন এক সিসি দ্রবণের পরিবাহিতাকে আমরা কি ধরতে পারি, স্যার কে ধরতে পারি, এক সিসি দ্রবণের পরিবাহিতাকে আমরা কি ধরতে পারি, স্যার আমাদের হিসাবে তো কে ধরতে পারি, কি? তাহলে এক সিসি দ্রবণের পরিবাহিতাকে আমরা একবার লিখে দিই, এখানে অ্যাকচুয়ালি কি লিখতে পারি, আপেক্ষিক পরিবাহিতাকে কি লিখি আমরা, কে। তাহলে অতএব এক সিসি দ্রবণের পরিবাহিতা আমাদের সংজ্ঞা অনুযায়ী কে। তাহলে ভিসিসি যদি দ্রবণ নেই কত পরিবাহিতা হবে, এগুলো সেগুলো ছোট করে দিচ্ছি। ভিসিসি যদি দ্রবণ নেই তাহলে পরিবাহিতা কত হবে, স্যার ভি কে, পরিবাহিতা কত হবে ভি কে। ক্লিয়ার বা কে ভি। এবার আসছি এই ভিসিসি দ্রবণের পরিবাহিতাকে আমরা কি বলেছি, এই ভিসিসি দ্রবণের পরিবাহিতাকে মোলার পরিবাহিতা বলবো যখন 1 মোল পরিমাণ পদার্থ আছে। ভিসিসি দ্রবণের পরিবাহিতাকে আমরা কি বলবো, মোলার পরিবাহিতা যখন 1 মোল পরিমাণ পদার্থ আছে। এখন উপরের লাইনটা অনুযায়ী ভিসিসি তে কত পদার্থ আছে, 1 মোল। উপরের লাইনটা অনুযায়ী ভিসিসি তে কত পদার্থ আছে, 1 মোল। আর আমরা কি লিখেছি, ভিসিসি তে কত আমাদের দ্রবণের পরিবাহিতা কত, ভি কে। তার মানে এটা তো বলতে পারি যে এটা আমাদের মোলার পরিবাহিতার সঙ্গে সম্পর্কযুক্ত, কি? তাহলে দ্রবণের মোলার পরিবাহিতা কত, অতএব দ্রবণটির মোলার পরিবাহিতা, দ্রবণটির মোলার পরিবাহিতা কত হবে, স্যার মোলার পরিবাহিতা হবে ভি কে বা কে ভি। চলো ভি কে লিখতে কেমন লাগছে, কে ভি, কে ভি। ক্লিয়ার। আবার আমরা জানি দ্রবণের মোলারিটি, দ্রবণের মোলারিটি আমরা কি ধরে নিই, দ্রবণের বা দ্রবণটির, চলো দ্রবণের মোলারিটিকে আমরা এম চিহ্ন দ্বারা ধরি, মোলারিটি সমান এম, কি মোলারিটিকে আমরা কি ধরি, এম ধরি। তাহলে দ্রবণটির মোলার পরিবাহিতা কে ভি, দ্রবণের মোলারিটি এম। এখন এম যেটা আছে, এম এ কতটা সিসি থাকবে দেখো ভালো করে বোঝো। মোলারিটির সংজ্ঞা অনুযায়ী আমি ডান দিকে ছোট্ট করে একটু লিখে দিচ্ছি মোলারিটির সংজ্ঞা। মোলারিটির সংজ্ঞা, 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত আছে, এইটা হচ্ছে মোলারিটি। এখন 1 লিটার বলেছি, বাট আমার এখানে সিসি দিয়ে কথা বলছি। সিসি বলতে সেমি কিউব, আমরা যেটাকে শর্টে এমএল বলতে পারি। তাহলে 1 লিটারের জায়গায় আমি বলতে পারি 1000 সিসি দ্রবণে যত মোল। যত বলতে আমার এখানে 1 মোলের কথা বলা হয়েছে, তার মানে 1 লিটারকে আমরা 1000 সিসি বলবো। তাহলে দ্রবণের মোলারিটি এম মানে হলো 1000 সিসি, দ্রবণের মোলারিটি এম মানে হলো যে দ্রবণের মোলারিটি আছে কি, যে এম পরিমাণ বা এম মোল পদার্থ দ্রবীভূত আছে। এটা মানে কি, এটা যদি এম বলে দিই তাহলে বলতে পারি 1000 সিসি দ্রবণে কত মোল দ্রবীভূত পদার্থ আছে, এম বল। কি বললাম বোঝা গেল। তাহলে 1000 সিসিতে দ্রবীভূত পদার্থের পরিমাণ এম মোল 1 সিসিতে, আর ভি সিসিতে
1000 সিসিতে দ্রবীভূত পদার্থের পরিমাণ কত, বা এম পরিমাণ পদার্থ, এম মোল তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত আছে, তাহলে ভাষাটা এটা লিখে দিই, এম পরিমাণ মোল বলে দিই, এম মোল তড়িৎ বিশ্লেষ্য, এম মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে কততে, 1000 সিসি, 1000 সিসি দ্রবণে। হলো, আমার জানতে হবে কি, 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে ডিভাইডেড বাই এম। খেয়াল করো, 1 মোল পদার্থ আমি পেয়ে গেলাম, 1 মোল পদার্থ পেয়ে গেলাম, 1 মোল পরিমাণ পদার্থ। এবার দ্রবণটাকে 1000 সিসির জায়গায় আমাকে ভি সিসিতে নিয়ে আসতে হবে। স্যার ভি সিসির পরিবাহিতা কত, স্যার কে ইন্টু ভি। ভি সিসির পরিবাহিতা কত, স্যার কে ইন্টু ভি। তাহলে চলো 1 মোলের জায়গাতে কত হলো এটা, অতএব আমরা বলতে পারি 1 মোল যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে তার পরিমাণটা আমরা কি জানি, ভি। অতএব বলতে পারি, অতএব অতএব আমাদের ভি সমান হচ্ছে 1000 বাই এম, কারণ ভি সিসি পরিমাণে দ্রবণটা কত বলেছে, এত, এটা। এবার এখান থেকে আমরা দ্রবণের মোলার পরিবাহিতার একটা ফর্মুলা পেয়েছিলাম, দেখো মোলার পরিবাহিতা কি লিখেছি, কে ইন্টু ভি। মোলার পরিবাহিতা কি লিখেছি, কে ইন্টু ভি। তাহলে ভি এর ভ্যালুটা যদি বসিয়ে দিই, অতএব দ্রবণের মোলার পরিবাহিতা সমান কে ইন্টু ভি। তাহলে ল্যামডা এম সমান কে ইন্টু ভি এর জায়গাতে বসাবো 1000 বাই এম, 1000 বাই এম। দেখো এটাই তো লিখেছিলাম, এই যে শর্টকাট ফর্মুলা, আগেই অ্যান্সার আমি লিখে রেখেছিলাম যে এই ফর্মুলা ম্যাথমেটিক্সের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ম্যাথমেটিক্সের জন্য এই ফর্মুলাটি ভীষণ মাত্রায় ইম্পর্টেন্ট। প্রসেস কিছু না, সংজ্ঞা থেকেই আমি লিখলাম। সংজ্ঞা দেখো, খেয়াল করো, মোলার পরিবাহিতার সংজ্ঞা আমি কি লিখেছিলাম, মোলার পরিবাহিতার সংজ্ঞাটা আমি লিখেছিলাম যে তড়িৎ বিশ্লেষিত মানে ভিসিসিতে 1 মোল আছে। শর্ট, একদম শর্ট কথা যদি বলি, ভিসিসি পরিমাণ কোন একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ছিল, তাতে আছে কত, 1 মোল পরিমাণ, 1 মোল পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য। তাহলে ভিসিসিতে 1 মোল থাকলে, শর্টে বলছি একদম, ভিসিসিতে 1 মোল থাকলে মোলার পরিবাহিতা। যদি আমি ভিসিসি ছেড়ে দিয়েছি তো ডাইরেক্ট 1 সিসি দ্রবণের পরিবাহিতা, 1 সিসি দ্রবণের, সেখানে মোল কত মোল আছে কিচ্ছু কথা না, 1 সিসি দ্রবণের যে পরিবাহিতা তার নাম হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। ডিফারেন্স, ভিসিসির পরিবাহিতা বলছি না, ভিসিসিতে 1 মোল থাকলে মোলার পরিবাহিতা, এখানে 1 সিসি হলেই হলো, কোনো মোল থাকার কথা না। তাহলে এখান থেকে একটা আমি ইকুয়েশন পাবো যে যদি ভিসিসির মোলার পরিবাহিতাকে, ভিসিসি দ্রবণের মোলার পরিবাহিতা এটা ধরি, তাহলে দ্রবণটির মোলার পরিবাহিতা মানে ভিসিসি দ্রবণের যে পরিবাহিতা। কিন্তু আপেক্ষিক পরিবাহিতা মানে শুধুমাত্র 1 সিসি, কোনো মোল থাকতে হবে না। দুটো ডিফারেন্স কি, এখানে ভিসিসির মধ্যে 1 মোল অলরেডি উল্লেখ করে দিয়েছে উপর লাইনে, সেজন্য এটা লিখতে পেরেছি। এখানে 1 সিসি বলতে শুধু 1 সিসি, নট 1 মোল। এবার বলছি যে তাহলে 1 সিসি দ্রবণের পরিবাহিতা কি বললাম, আপেক্ষিক পরিবাহিতা। স্যার ভিসিসি দ্রবণের পরিবাহিতা কি বললাম, মোলার পরিবাহিতা। এখন 1 সিসির জন্য কে হলে আমরা ঐকিক নিয়মে বলতে পারি, তো এখানে দুটো কথা বলবো। ভিসিসির পরিবাহিতা যদি আমি নিচে পর্যন্ত বন্ধ করে দিই, 1 সিসি দ্রবণের পরিবাহিতা কে, 1 সিসি দ্রবণের পরিবাহিতা কে, তাহলে ভিসিসি দ্রবণের পরিবাহিতা কেভি, ভিসিসি দ্রবণের পরিবাহিতা কেভি। আবার এখানে বলেছি ভিসিসি দ্রবণে যদি 1 মোল থাকে তাকে তারা মোলার পরিবাহিতা বলে, তার মানে এই লাইনটা ভিসিসি দ্রবণের, ভিসিসি যে পরিমাণ দ্রবণ আছে তার পরিবাহিতাই হচ্ছে দ্রবণটির মোলার পরিবাহিতা। এইটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন, যেটা আমার অ্যান্সারটা মেলানোর জন্য লাগবে। কি বললাম বোঝা গেল, 1 সিসির কে, ভিসিসির কেভি। আবার আমরা বলছি ভিসিসি পদার্থে যদি 1 মোল পরিমাণ থাকে তাহলে মোলার পরিবাহিতা মানে ভিসিসি দ্রবণের পরিবাহিতা। তাহলে এই যে সেকেন্ড লাইন, এই লাইনটার ক্ষেত্রে খেয়াল করো, এই লাইনটাকে দুটো কথা একসাথে বলছি, এক ঐকিক নিয়মে এর ভ্যালুটা আসছে, এক এই লাইনটাকে উল্লেখ করে দিলাম। একটু বুঝলে জিনিসটা নিজে প্রমাণটা করতে পারবে, আর মুখস্থ করতে গেলে ভুলে যাবে। হলো, এবার আসছি যে দ্রবণের মোলার পরিবাহিতা। তাহলে কি হলো, যে ভিসিসি দ্রবণের পরিবাহিতাকে মোলার পরিবাহিতা বলছি, তার মানে আমাদের হিসেবে মোলার পরিবাহিতা কে ইন্টু বি।
এবার আসছে মোলারিটি থেকে আমরা একটা ভ্যালু জানি যে কোন দ্রবণের যদি মোলারিটি কথাটা চলে আসে তার সংজ্ঞা হচ্ছে এটা। সংজ্ঞা মোলারিটি কাকে বলে? 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত আছে। কিন্তু আমরা এখানে সবসময় কথা কাকে নিয়ে বলেছি? সিসি। সিসি মানে কিউবিক সেন্টিমিটার, অর্থাৎ আমরা যেটাকে এমএল রূপে জানি সেমি কিউ। আচ্ছা, আমরা এটাকে এমএল রূপে জানি, তাহলে 1 লিটার দ্রবণে যত মোল আছে ওই কথাটাকে চেঞ্জ করে দিচ্ছি 1 লিটার মানে 1000 সিসি দ্রবণে যত মোল আছে। তাহলে আমার এখানে ভিসিসির কথা বলেছি, তাহলে 1000 সিসিতে যা থাকে ভিসিসিতে কত থাকবে একটু কনভার্ট করে নিই। 1000 সিসিতে কত আছে? এম। তাহলে 1000 সিসিতে কত আছে? এম। ভিসিসিতে কত আছে? ওইভাবে করতে পারি, বা উল্টো করে লিখছি, উল্টো করি যে এম মোল তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত আছে কত সিসিতে, উল্টো করে বলছি এম মোল। যত মোল বলতে কি 1 লিটার দ্রবণ থাকলে এম যদি আনসার হয় তার মানে এম মোল দ্রবীভূত আছে, যত মোল আছে সেটাই আনসার মোলারিটি। স্যার 1 লিটার দ্রবণে যদি 2 মোল থাকে তাহলে 2 আনসার। স্যার 1 লিটার দ্রবণে যদি 0.5 মোল থাকে 0.5 আনসার। স্যার 1 লিটার দ্রবণে যদি 10 মোল থাকে তাহলে এখানে 10 আনসার। তাহলে 1 লিটার দ্রবণে যত মোল মানে এম মোল থাকলে এম আনসার, এম মোল থাকলে এম আনসার। তার মানে মোলের পরিমাণটা কত ধরা হচ্ছে এখানে? যত, এটা মোল হবে, মোল যত মোলের জায়গায় হচ্ছে এম। অ্যান্সার অ্যান্সার হিসাবে তুলে নিয়ে আসছি, অ্যান্সার হিসাবে তুলে নিয়ে আসছি হলো। তাহলে মোলারিটি মানে কি? এম মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে 1000 সিসি দ্রবণে। তাহলে 1 সিসিতে কত থাকবে? স্যার 1 সিসি থাকবে 1000/m। খেয়াল করো 1 সিসিতে কত আছে? স্যার কে আছে। 1 সিসিতে কত আছে? স্যার কে আছে। ভিসিসিতে কত আছে? কে ভি আছে। তাহলে চলো তো আমরা যদি 1 সিসিতে যা থাকে ভিসিসিতে কত থাকবে? কে ইন্টু ভি। ভিসিসিতে কত থাকবে? কে ইন্টু ভি, তাই তো। তাহলে 1 সিসির পরিমাণ এটা, 1 সিসির পরিমাণ 1000/কে। আর আমরা জানি যে ভিসিসিতে থাকবে 1 মোল, ভিসিসিতে থাকবে 1 মোল। বোঝা গেল? বোঝা যায়নি? বোঝা যায়নি? অনেকে বুঝতে পারছো না। দেখো এম মোল কত দ্রবীভূত আছে? 1000 সিসিতে। 1 মোল কত দ্রবীভূত আছে? 1000/m। এখানে কত মোল ধরেছি? 1 মোল। 1 মোল কত দ্রবীভূত আছে? এম মোল 1000-এ, 1 মোল 1000/m, 1 মোল ভি, 1 মোল ভি, 1 মোল 1000/m, 1 মোল ভি। তার মানে ভি মানে এটা। কারো যদি মনে হয় উল্টো করবো, উল্টো, কোনো সমস্যা নেই। 1000 সিসিতে দ্রবীভূত আছে এম মোল, 1 সিসিতে দ্রবীভূত আছে ভিসিসিতে দ্রবীভূত আছে। 1000-এ আছে, 1-এ আছে, ভি আছে। তাহলে ভিসিসি বলতে এটা, ওই লাইনে কাটাকুটি হয়ে অ্যান্সার আসবে। আর এই লাইন হলে সোজা সাপটা অ্যান্সার। তাহলে এম মোল মানে 1000 সিসি, 1 মোল মানে 1000/m, 1 মোল মানে ভি। তাহলে 1 মোলে যদি এটা ভিসিসি হয় আর 1 মোলে যদি 1000/m হয়, ভি সমান 1000/m করতে পারি। অলরেডি এই লাইনটাই আমরা, এই যে এই লাইনটাই দ্রবণটির মোলার পরিবাহিতা কত আছে? কে ভি। তাহলে ভি এর মান যদি আমি কে ভি এর জায়গায় বসিয়ে দিই কে ভি, ভি এর মান কে ইন্টু 1000/m। এই হয়ে গেল আমার। এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, এটা হচ্ছে মোলার পরিবাহিতা, এটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক, আপেক্ষিক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার মধ্যে সম্পর্ক। আশা করি এবার বোঝা গেছে, আশা করছি। একটু একটু ধরে ধরে লাইন বাই লাইন এদিক ওদিক চেঞ্জ করবে, বুঝে যাবে। ক্লিয়ার? আমি আর লেখার উপরে আর লিখে লিখে বারবার বোঝাচ্ছি না। তোমরা যাদের একটু বুঝতে সমস্যা হবে বা হচ্ছে, হ্যাঁ, তোমরা এক কাজ করবে, আবার একটু ব্যাকে যে মন দিয়ে শুনবে, দরকার যেটা বলছি রাফে একটু লিখবে, লিখে দেখবে যে কথাগুলো আমি যা বলেছি বারবার রিপিট করে বলেছি, হয়তো হেঁটে যাবে, একটু পজ করে করে শুনবে, দেখবে সহজ আছে। ক্লিয়ার? একই রকম ভাবে আমি তুল্যাঙ্ক পরিবাহিতা পড়েছি, আমরা তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যেও সম্পর্কটা দেখব। তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যেও আমরা সম্পর্কটা আমরা একটু দেখে নেব। ক্লিয়ার? ঠিক আছে, চলো আমরা এখানটায় তুল্যাঙ্ক পরিবাহিতা লিখে দিই। তুল্যাঙ্ক পরিবাহিতা, তাহলে তুল্যাঙ্ক পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার আমরা যে সম্পর্ক পেয়েছি সেটা সমান কি পেয়েছি? এইটার সমান এখানটায় নরমাল। একই রকম ভাবে আমরা লিখবো, স্যার তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে ভিসিসিতে উক্ত দ্রবণের কত ছিল? দেখো মুছে মুছে করছি যাতে জায়গাটাকে ঠিকঠাক বোঝাতে পারি। কত ছিল? স্যার এখানটায় ছিল 1 গ্রাম তুল্যাঙ্ক। 1 গ্রাম কত ছিল? 1 গ্রাম তুল্যাঙ্ক। তুল্যাঙ্ক পরিবাহিতা পড়ছি তো এইরকমই লাগবে, 1 গ্রাম তুল্যাঙ্ক।
তাহলে ভিসিসি কত আছে 1 গ্রাম তুল্যাঙ্ক। তার মানে এখানে আমাদের 1 গ্রাম তুল্যাঙ্ক একটা কথা নিয়ে আসবো, কারণ আমরা জাস্ট এইখানের সাথে মিল করাবো যখন। চলো পরে দেখছি। দ্রবণটির মোলার পরিবাহিতার জায়গায় লিখবো কি তুল্যাঙ্ক পরিবাহিতা। তাহলে তুল্যাঙ্ক পরিবাহিতা হবে কি ভিসিসি পরিমাণ দ্রবণের পরিবাহিতাই হবে তার তুল্যাঙ্ক পরিবাহিতা। এবার আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা তো এখানেও চেঞ্জ হবে না। 1 সিসি দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা ভিসিসি দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা একদম সেম থাকবে। এবার এখানটাই চেঞ্জ হবে কি অতএব দ্রবণটির তুল্যাঙ্ক পরিবাহিতা যা লিখেছি একদম কপি হয়ে যাবে, শুধুমাত্র চেঞ্জ হলো মোলারের জায়গায় তুল্যাঙ্ক, আর শুধু তুল্যাঙ্ক কথাটা। আর একদম চেঞ্জ হবে যেখানে 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 মোলার আছে জানবে সেই জায়গাটুকুই চেঞ্জ হবে। তাই আগে একটা ফর্মুলা ঠিক করে করো, অন্যটা অবশ্যই সহজ লাগবে। তাহলে দ্রবণটির তুল্যাঙ্ক পরিবাহিতা কি দাঁড়াচ্ছে কেবি। এবার আসছি দ্রবণটির মোলারিটি না নরমালিটি জানবো। কি জানবো নরমালিটি, দ্রবণের নরমালিটি, নরমালিটি সমান এন। চলো এন এর সংজ্ঞা লিখে দিই এখানে। এখানে এম এর সংজ্ঞা লিখেছিলাম, এনটা আমি একটু নিচে লিখে দিচ্ছি। পরে যখন আমরা অন্য চ্যাপ্টার সলিড দ্রবণ চ্যাপ্টার বা কখনো যদি আমি বললাম যে 11 এর ফার্স্ট চ্যাপ্টার পড়াই, এই জায়গাটা দেখবে একদম ঠিকঠাক ভাবে ধরে ধরে বোঝানো হবে উইথ ম্যাথ। এখানে সেম ফর্মুলা, 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে সেটাই হলো তার নরমালিটি। তাহলে 1 লিটার দ্রবণে যত গ্রাম, স্যার 1 লিটার কথাটা আমাকে একটু অ্যাভয়েড করতে হবে, যেহেতু আমরা সিসি দিয়ে কথা বলছি, সিসি দিয়ে কথা বলছি, তাই 1 লিটারের জায়গায় আমি লিখবো 1000 সিসি, বাকি যা আছে সব কমন। তাহলে এখানে লিখে দিই যে 1 গ্রাম তুল্যাঙ্ক একই রকম, এখানে ছিল কি এম মোল, যত জায়গায় কি হবে এন গ্রাম তুল্যাঙ্ক লিখে দেবো, যত জায়গায় কি হবে এন গ্রাম তুল্যাঙ্ক হয়েছে যত যত। তাহলে এন গ্রাম তুল্যাঙ্ক, এন গ্রাম তুল্যাঙ্ক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে 1000 সিসি, 1000 সিসি দ্রবণে, সি নয় সিসি দ্রবণে। 1 গ্রাম তুল্যাঙ্ক আছে 1000/n। চলো তো 1 গ্রাম তুল্যাঙ্ক আছে 1000/n, কিন্তু এই 1 গ্রাম তুল্যাঙ্ক কোথায়, এই 1 গ্রাম তুল্যাঙ্ক আমাদের হিসাবে কততে আছে স্যার, আমাদের হিসাবে ভিসিসি আর এদের হিসাবে 1000/n। আমাদের হিসাবে ভিসিসি আছে 1 গ্রাম তুল্যাঙ্ক, আর এখানে ঐকিক নিয়ম অনুযায়ী, এই যে সেকেন্ড ঐকিক নিয়ম অনুযায়ী 1000/n এ আছে। তার মানে ভি সমান 1000 কি লিখবো 1000/n। তাহলে দ্রবণের তুল্যাঙ্ক পরিবাহিতা আমরা লিখে দেবো 1000/n। দেখে নাও, তাহলে আমি চেঞ্জ করে দিই, একটু কালার চেঞ্জ করে, দ্রবণের তুল্যাঙ্ক পরিবাহিতা 1000/n। একটু একটু আগেরটা যদি বুঝে দুবার না দেখে প্র্যাকটিস করো, প্রত্যেকটা লাইন সেম আছে, শুধুমাত্র এই জায়গাটুকু চেঞ্জ করেছি। মোলারটাকে আমি নরমাল করেছি, নরমাল করতে গেলে মোলটার জায়গায় গ্রাম তুল্যাঙ্ক লেখা হয়। কথা বোঝা গেল? তাহলে আমরা কি পড়লাম আজকে নতুন পড়া, মোলার পরিবাহিতা কাকে বলে, আর সিজিএস এসআই একক। তুল্যাঙ্ক পরিবাহিতা কাকে বলে, তার সিজিএস এসআই একক। মোলার পরিবাহিতার সঙ্গে আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক, দ্যাট ইজ ল্যামডা এম সমান 1000 k/m। ল্যামডা এম মানে মোলার পরিবাহিতা, কে মানে আপেক্ষিক পরিবাহিতা, এম মানে মোলারিটি। একই রকম ভাবে তুল্যাঙ্ক পরিবাহিতার সঙ্গে আপেক্ষিক পরিবাহিতার আমরা সম্পর্ক নির্ণয় করলাম, ল্যামডা বা ল্যামডা ই সমান 1000 k/n। এখানে ল্যামডা হলো তুল্যাঙ্ক পরিবাহিতা, কে হলো আপেক্ষিক পরিবাহিতা, এন হলো নরমালিটি। ক্লিয়ার? এতটা ক্লিয়ার তো? ঠিক আছে, চলো মুছে দিই। চলো এবারে আমরা পড়বো গাঢ়ত্বের সঙ্গে
গাঢ়ত্বের পরিবর্তনের সঙ্গে মোলার এবং আপেক্ষিক পরিবাহিতা কিভাবে পরিবর্তিত হয় চেঞ্জ হয়, এটা আমরা এখন জানবো। ঠিক আছে, মোলার এবং আপেক্ষিক। ঠিক আছে, চলো আগে আমরা আপেক্ষিকটাই আলোচনা করি। আপেক্ষিক পরিবাহিতা, আমি ভাষাটা লিখছি না, আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এখন আমরা এখান থেকে বলতে পারি, এক হয় যে তড়িৎ বিশ্লেষের কথা বলছি, যার গাঢ়ত্ব আমরা বাড়াচ্ছি, তড়িৎ বিশ্লেষ্য দুই রকমের হতে পারে। একটা হচ্ছে কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আরেকটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আরেকটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। হলো, এখন প্রশ্ন হচ্ছে যে তীব্র হোক বা মৃদু হোক, আমাকে তো দুটো কন্ডিশন দিতে হবে। এক হচ্ছে গাঢ়ত্ব বেড়েছে, গাঢ়ত্ব বৃদ্ধিতে, এক হচ্ছে গাঢ়ত্ব হ্রাস। একই রকম ভাবে একেও আমরা দুটো পার্টে ভাগ করে লিখে দিচ্ছি, শর্টে শর্টে বলছি। এক নম্বর বলবো গাঢ়ত্ব বৃদ্ধি আর গাঢ়ত্ব হ্রাস। এবার একটু বোঝার চেষ্টা করি। আমি ধরলাম এই হলো আমার একটা তড়িৎ বিশ্লেষণ পাত্র। হলো, এখানে পর্যন্ত আমার কোন একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ ছিল। এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে কণা প্লাস জল ছিল। আমি তোমাদের বোঝানোর জন্য এক্সাম্পলটা পরিচিত বলেই আমি একটু বলছি। হলো, চিনির কোনো শরবত আছে, চিনির কোনো শরবত আছে। শরবতটা কত ছিল? হাফ গ্লাস ছিল। চিনির কোনো শরবত ছিল হাফ গ্লাস। এখন ওই হাফ গ্লাস শরবত থেকে তুমি একটা চামচ তুলে নিয়েছো, ওটা তোমাকে যে পরিমাণ মিষ্টি লাগবে, এখন তুমি হাফ গ্লাস শরবতটাকে শুধুমাত্র জল যোগ করে এক গ্লাস করেছো। এখন এই মুহূর্তে যদি তুমি এক চামচ তুলে নাও, সেম মিষ্টি লাগবে? কখনোই না। কারণ আমরা বলি যে হাফ গ্লাসের সময় ওতে যে পরিমাণ চিনি থাকবে এক চামচে, যেটাকে আমরা কেমিস্ট্রির ভাষায় বলবো একক গাঢ়ত্বে তড়িৎ বিশ্লেষের বা কণার সংখ্যা, সেটাকেই শরবতে বোঝানোর জন্য বলছি। হাফ গ্লাস শরবতে এক চামচ শরবতে যে পরিমাণ চিনি থাকবে, জল যোগ করে এক গ্লাস করলে ওই মুহূর্তে এক চামচ তুললে, 1 টিস্পুন তুললে সেম পরিমাণ চিনি থাকবে না। অর্থাৎ গাঢ়ত্ব বৃদ্ধি করলে, অর্থাৎ জল কম, অর্থাৎ ফুটিয়ে জল কিছুটা কমিয়ে দিলাম, তাহলে ওই মুহূর্তে এক চামচ তুললে অনেক বেশি চিনি কিন্তু চিনি উঠবে। যেমন ধরে নাও আমরা শরবতটাকে তৈরি করেছিলাম, এখন মনে হলো না আমরা ওটাকে শরবত নয়, আমরা ওটাকে চিনির কোনো রস বানাবো। মিষ্টির যে রস বানানো হয়, জলটাকে ফুটিয়ে 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 উড়িয়ে দেওয়া হলো, বাকি যেটা পড়ে থাকবে সেটা অনেক বেশি গাঢ় হবে, কনসেন্ট্রেট হবে। এখন ওই সময় তুললে অনেক বেশি সংখ্যায় আমরা কিন্তু কণা পাবো। আর উল্টো যেটা বললাম, হাফ গ্লাস শরবতকে এক গ্লাস করে দিলে একক আয়তনে কণার সংখ্যা কমে যাবে। অ্যান্সার সেই দেবে। গাঢ়ত্ব বৃদ্ধি করা মানে একক আয়তনে কণার সংখ্যা বেড়ে যাওয়া, তার মানে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি। কে উপর দিয়ে তীর চিহ্ন মানে ইনক্রিজ করছে। গাঢ়ত্ব কমে যাওয়া মানে একক আয়তনে কণার সংখ্যা কমে যাওয়া, তাই আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পাবে। একই রকম ভাবে মৃদু তড়িৎ বিশ্লেষের গাঢ়ত্ব যদি তুমি বৃদ্ধি করো, একই রকম ভাবে আমরা বলতে পারি যে আপেক্ষিক পরিবাহিতা
তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কি হলো, গাঢ়ত্ব বৃদ্ধিতে আপেক্ষিক পরিবাহিতা ইনক্রিজ করে এবং গাঢ়ত্ব হ্রাসে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। একই রকম মৃদু তড়িৎ বিশ্লেষের, মৃদু মানে কি, যে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষক তাকে বলি যারা জলীয় দ্রবণে কিছুটা ভাঙে, আংশিক ভাঙে, প্রায় অপ্রয়োজিত থাকে। প্রায় অবিবাহিত মানে শতকরা দেখা গেলে হয়তো 1-2% ভাঙে, 1-2%, ম্যাক্সিমাম 3 থেকে 5%। অর্থাৎ আমরা ধরে নিই 5% পর্যন্ত, অর্থাৎ 100টা দিলে হয়তো 5টা ভাঙবে, ম্যাক্সিমাম বলছি। কমের কোনো পার্সেন্টেজ নেই, 0.1, 0.2, 0.3, 0.01ও হতে পারে। হলো, তাহলে এইরকম যদি দিই সেক্ষেত্রে গাঢ়ত্ব বাড়ালে একক আয়তনে কণার সংখ্যা বাড়বে, তাই আপেক্ষিক পরিবাহিতা ইনক্রিজ করবে। ভাষাগুলো একটু বই ধরে নেবে, আমার টুকবো না এখানে, আবার তোমাদেরকে টুকতে হবে। বুকসে সুন্দর করে দিয়ে আছে, কনসেপ্টটা শুধু বলে দিই। কিন্তু গাঢ়ত্ব হ্রাস করলে দুটো কথা আছে, এখানে গাঢ়ত্ব হ্রাস করলে একটু স্টার মেরে রাখছি, একটু বুঝে লিখবে। এরকম বলছে গাঢ়ত্ব হ্রাস করলে 1 নাম্বার, যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেটা আছে তার কিন্তু বিয়োজন মাত্রা বেড়ে যায়, বিয়োজন মাত্রা বেড়ে যায়, ইনক্রিজ করে। অর্থাৎ যেখানে নরমালি 3টা ভাঙ ছিল শতকরা, সেখানে কিন্তু গাঢ়ত্ব যদি হ্রাস করি তাহলে 4টা-5টা ভাঙবে। এবার সে 3টের জায়গায় 4টা-5টা ভাঙবে কেন, আমি বোঝানোর জন্য বলি যে ধরে নাও যে অনেক সময় অনেকে যে ডান্স করতে ভালোবাসে, গান করতে ভালোবাসে, কিন্তু সবার সামনে না, একা একা নির্জন এলাকায়। মৃদু তড়িৎ বিশ্লেষক ঠিক সেই রকম, ও ভাঙতে ভালোবাসে কিন্তু এই ভিড় ভাট্টাতে না। যত আমরা লঘু করব অর্থাৎ পাতলা করব, তত ধরুন ফর্মিক অ্যাসিড, একটা অ্যাসিড আরেকটা অ্যাসিড যদি কাছাকাছি থাকে, তার মানে লোকালয়ে আমরা গান করতে, আমরা মানে যারা অভ্যস্ত নেই তারা গান করতে ভালোবাসে না বা গান করে না বা ডান্স করতে পারে না। সবাই আমাদের টিকটক ভিডিও বলো বা মজ ভিডিও বা এই ধরনের ভিডিও সবাই ওপেনলি আসতে বানাতে পারে না, লজ্জার একটা ব্যাপার থাকে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেম কনসেপ্ট দিয়েছে যে দ্রবণে আমাদের যেহেতু আরো অনেকে আছে, তাই আমি সে মাত্রায় ভাঙতে পারি না, তবে দ্রবণে জল যোগ করে দেওয়া মানে আমাদের নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে দেওয়া। তখন আমি যা ভাঙিয়েছিলাম বা ভাঙছিলাম তার চেয়ে আমি একটু বেশি সংখ্যায় ভাঙবো। তাই অনেকে চিন্তা করতে পারো, এই মুহূর্তে যদি স্যার আমি ওই শরবতের মতো 1 চামচ তুলি তাহলে তার বেশি সংখ্যায় আয়ন পাবো না, কারণ যখনই আমি জল যোগ করে ওদের দূরত্ব বাড়ালাম, বেশি ভাঙছে, তার সঙ্গে সঙ্গে তার আয়তনটাও বাড়ছে। তার সঙ্গে সঙ্গে কি বাড়ছে, আয়তন, আয়তন ইনক্রিজ করছে। এবার এই দুটোর কম্পিটিশন চালানো হবে, যে আয়তনও বাড়ছে কণাও বাড়ছে। 1 চামচ তুলে দেখা গেল যে আয়তনের বৃদ্ধির মাত্রাটা এই বিয়োজনের মাত্রার চেয়ে বেশি হয়ে গেছে। অর্থাৎ কণা ভাঙলেও 1 চামচ তুলে দেখা যাচ্ছে যে 1 চামচে আগের যা কণা ছিল তার তুলনায় একটু কম আছে, একটু কম আছে, মনে হচ্ছে বেশি ভেঙেছে কিন্তু আয়তনে তো বেড়েছে। তাই দুটোকে ব্যালেন্স করে দেখা গেল আয়তনের মাত্রা বাড়ার হার বিয়োজন মাত্রার চেয়ে বেশি। সেই জন্য মোটের উপর আমরা এখানে আপেক্ষিক পরিবাহিতা এর ক্ষেত্রে বলবো কি হ্রাস পায়। আর মনে রাখার সহজ নিয়ম, গাঢ়ত্ব বৃদ্ধি, গাঢ়ত্ব বৃদ্ধি স্যার কার, মৃদু তীব্র, এক কথায় লিখবো মৃদু তড়িৎ বিশ্লেষ্য হোক বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হোক, গাঢ়ত্ব বৃদ্ধি করলে আপেক্ষিক পরিবাহিতা বাড়ে। কেন যদি লিখতে বলে, একক আয়তনে কণার সংখ্যা বেশি হয় বলে। গাঢ়ত্ব হ্রাস করলে দুজনেরই কমে, এর ব্যাখ্যাটা সহজ। এর ব্যাখ্যাটা কিন্তু দুটো পয়েন্ট উল্লেখ না করলে নাম্বার ওখানে একটু কম দেওয়া হবে। কি থাকবে, এখানে বলছে যে গাঢ়ত্ব হ্রাস করলে একক আয়তনে কণার সংখ্যা কম হয়, তাই পরিবাহিতা কম হয়। এখানে কি বলছে, গাঢ়ত্ব হ্রাস করলে মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা বৃদ্ধি পায় এবং গাঢ়ত্ব বৃদ্ধির সঙ্গে তার আয়তন বেড়ে যায়। এই দুটির উপর দেখা গেছে আয়তন বৃদ্ধির হার বিয়োজন মাত্রার চেয়ে অধিক হয়, তাই মোটের উপর গাঢ়ত্ব হ্রাস করলে মৃদু তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। হয়ে গেল, তোমরা একটু অ্যান্সারটা টেক্সট বই দেখে করে নেবে। সি টেক্সট বুক, সি টেক্সট বুক ফর অ্যান্সার। অ্যান্সারটা যেন টেক্সট বুক দেখবে, আমি জাস্ট কোশ্চেনের ব্যাখ্যাটা করে দিলাম।
বোঝা গেল? চলো আমরা এবার মোলার পরিবাহিতার ব্যাখ্যাটা একটু পড়ে নিই। তাহলে এখানে মোলার পরিবাহিতা লিখে নিই যে তীব্র এবং মৃদু। আগে মোলার পরিবাহিতা লিখে নিই, মোলার পরিবাহিতা। এক কথাই বলবো, মোলার পরিবাহিতা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষণও আর মৃদু তড়িৎ বিশ্লেষণও উভয় ক্ষেত্রেই মোলার পরিবাহিতার মান বাড়ে। লঘুতা বৃদ্ধিতে, গাঢ়ত্ব বৃদ্ধিতে নয়, হ্রাসে। লঘুতা মানে গাঢ়ত্ব হ্রাসে। গাঢ়ত্ব হ্রাস করলে তীব্র এবং মৃদু উভয় তড়িৎ বিশ্লেষ্যের কি যে মোলার পরিবাহিতা বৃদ্ধি পেতে থাকে। এতটুকু মনে রাখলেই হবে। গাঢ়ত্বের সঙ্গে কিভাবে নির্ভর করে, যে গাঢ়ত্ব হ্রাস করলে তীব্র এবং মৃদু উভয় তড়িৎ বিশ্লেষ্যের মোলার পরিবাহিতা কি হয়, বৃদ্ধি পেতে থাকে। লঘুতা বৃদ্ধিতে, গাঢ়ত্ব বৃদ্ধিতে নয়, লঘুতা মানে গাঢ়ত্ব হ্রাসে মোলার পরিবাহিতা বৃদ্ধি পায়। এবার আমাদের একটু ল্যামডা এম এন্ড ভার্সেস ল্যামডা এর মধ্যে একটু সম্পর্ক আমরা দেখে নিই, কিছু সম্পর্ক আছে কিনা। চলো আমরা ল্যামডা এম সমান কি পড়েছিলাম, স্যার 1000 কে বাই এম। ল্যামডা সমান কি পড়েছিলাম, স্যার 1000 কে বাই এম। ঠিক আছে, চলো আমরা এবার ল্যামডা এম বাই ল্যামডা সমান 1000 এম ইন্টু এন বাই 1000, ডাইরেক্ট উল্টো লিখলাম, তাহলে লিখবো কি এন বাই এম। তার মানে আমরা বলতে পারি মোলার পরিবাহিতা বাই তুল্যাঙ্ক পরিবাহিতা সমান নরমালিটি বাই মোলারিটি। আবার আমরা নরমালিটির শর্ট ভার্সন আমরা একটা করেছিলাম, যে নরমালিটি সমান মোলারিটি ইন্টু জেড। স্যার জেড মানে কি, জেড মানে আমরা এক্স ফ্যাক্টর বলি, ইন ফ্যাক্টর বলি, এক্সও লিখি, জেডও লিখি। এটাকে আমরা জেড ফ্যাক্টর বলবো। ফ্যাক্টর কথাটা তুল্যাঙ্ক ভার পড়ার সময় টার্মটা আসে, আপাতত জেড লিখছি, জিনিসটা পরে বোঝাচ্ছি জেডটা কি জিনিস। তাহলে সমান কি লিখবো, এম জেড ডিভাইডেড বাই এম। কাটাকুটি এম করলাম, পড়ে থাকলো জেড, তাহলে কোনাকুনি গুণ করছি, অতএব মোলার পরিবাহিতা সমান তুল্যাঙ্ক পরিবাহিতা ইন্টু জেড। মোলার পরিবাহিতা সমান তুল্যাঙ্ক পরিবাহিতা ইন্টু জেড। ক্লিয়ার? জেডটা কি বলছে, প্রতি তড়িৎ বিশ্লেষ্য অণুতে ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা। জেডটা কি, প্রতি তড়িৎ বিশ্লেষ্য অণুতে, প্রতি তড়িৎ বিশ্লেষ্য, প্রতি তড়িৎ বিশ্লেষ্য অণুতে ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা। অ্যানায়নের সংখ্যা। ক্লিয়ার? ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে গেছে, চলো পরের দিন আমি নেক্সট ক্লাসে কোলরাসের সূত্র এবং সেই সম্পর্কিত ম্যাথ এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টার্ম রয়ে গেছে, সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র এবং সেই সম্পর্কিত ম্যাথ, আর পুরো পরিবাহিতা সম্পর্কিত যে ম্যাথ আছে আমি তার কোশ্চেনগুলো নেক্সট ক্লাসে যতটা পারবো করব। আর হয়তো একটা ক্লাস হলে আমার থিওরি পোর্শন এবং কিছু কোশ্চেন হবে, আর একটা পার্টিকুলার কোশ্চেনের ক্লাস করব। তাই যেটা বললাম, আজকের পর থেকে মেনলি আমার, আজকে না আরেকটা ক্লাস করি, মেনলি আমি কোশ্চেন সলভ করব। তোমরা গুরুত্ব সহকারে কোশ্চেনগুলো দেখবে, তোমাদের এইচএসে একদম ফুললি কমন থাকবে, এতটা গ্যারান্টেড। এক্সাম ভালো যদি দিতে চাও, রেজাল্ট যদি ভালোভাবে করতে চাও, যে স্যারের কাছে পড়ছো অবশ্যই ওনার গাইডলাইন মতো চলবে। যেখানে অনলাইনে যে কোনো স্যারের ক্লাস করছো মনোযোগ সহকারে ক্লাস করবে, হ্যান্ড নোট বানাবে এবং সেগুলোকে বারবার রিভাইজ করবে। যদি মনে হয় তাহলে আমার কোশ্চেনগুলো দেখে যাবে। এবং আজকে এই পর্যন্তই, ভালোভাবে পড়াশোনা করো। ক্লাসটা যদি ভালো লাগে লাইক দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, চলো, বেস্ট অফ লাক।